হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি আইকিউ। স্টাডি আইকিউতে তোমাদের সকলকে জানাই সাদর অভিনন্দন। আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে WBCS এর মেন্সের ডিসকাশন চলছে। তোমরা জানো স্টাডি আইকিউ এর প্ল্যাটফর্মের ওপর মেন্স পেপার 5 আজকে আমরা করব, হুইচ কনসিস্ট দ্য পলিটিক্যাল সেগমেন্ট, যেটা হচ্ছে কনস্টিটিউশনস এবং পলিটি অফ ইন্ডিয়া, আর সাথে ইকোনমিক্স, হুইচ ইজ রেলিভেন্স টু RBI। ঠিক আছে, সেটা করব আজকে আমাদের ফার্স্ট ক্লাস, অ্যান্ড টুডে উই উইল কমপ্লিটেড 1 to 40 questions. তো let's get started. Before that, if you are new at Study IQ channel, then please don't forget to subscribe us and don't forget to share this video among your aspirant fellows, যাতে তারাও জানতে পারে যে স্টাডি আইকিউ এর প্ল্যাটফর্মের ওপর আমরা কন্টিনিউয়াসলি বাংলাতে এই ভিডিওগুলো আপলোড করছি। এই কন্টেন্টটা পুরো বাংলাতে হচ্ছে, অ্যান্ড সো দ্যাট যে আগামী যে এক্সামিনেশনগুলো, তাতে WBCS হোক বা যে কোনো স্টেট লেভেল PSC হোক, এছাড়াও যেগুলো সেন্ট্রাল লেভেল যে সমস্ত এক্সামিনেশন, যেগুলো MCQ ওরিয়েন্টেড এক্সামিনেশনগুলো হয়, সেইগুলোতে যেন তোমরা ঠিকঠাক পরীক্ষা দিতে পারো, তার কনসেপ্ট বেস তৈরি করার জন্য এই সমস্ত কোয়েশ্চেন্স গুলোকে আমরা অ্যানালিটিক্যাল ওয়েতে এখানটা ডিটেলিংসে দিচ্ছি। নাও লেটস গেট স্টার্টেড দ্য ক্লাস। ফার্স্ট কোয়েশ্চেন দেখবো, চুজ দ্য কারেক্ট অ্যামেন্ডমেন্ট টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হুইচ হ্যাজ ডিলিংকড দ্য রাইট টু প্রপার্টি ফ্রম দ্য চ্যাপ্টার অন ফান্ডামেন্টাল রাইটস। বেসিক্যালি এখানে যেটা বলা হয়েছে যে প্রথমে রাইট টু প্রপার্টিকে ফান্ডামেন্টাল রাইটস এর আন্ডারে রাখা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে একটি অ্যামেন্ডমেন্টের দ্বারা এই রাইট টু প্রপার্টিকে সেই তার রাইট টু প্রপার্টি থেকে সরিয়ে দিয়ে গিয়ে একটা ডিফারেন্ট শিডিউলে গিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। অ্যান্ড হুইচ ইজ দ্যাট? ঠিক আছে, তো বেসিক্যালি অপশনগুলো দেখি। 43rd অ্যামেন্ডমেন্টে হয়েছিল, নাকি 44th হয়েছিল, 45th অ্যামেন্ডমেন্ট নাকি 46th অ্যামেন্ডমেন্টে ঘটেছিল? তো বেসিক্যালি দ্যাট হ্যাড হ্যাপেন ইন 1978। 1978 এ যে অ্যামেন্ডমেন্টটা হয়, দ্যাট ওয়াজ দ্য 44th অ্যামেন্ডমেন্ট। 44th অ্যামেন্ডমেন্টে কি হয়, রাইট টু প্রপার্টি অ্যাক্টে ইকুয়াল স্পেসিফিকেশন অফ দ্য রাইট, যেটা হচ্ছে 1901 এর এফ এ ছিল, আর হচ্ছে রাইট টু প্রপার্টি, দ্যাট ইজ আর্টিকেল নাম্বার 31। এই দুটোকে সরিয়ে নিয়ে গিয়ে 9th শিডিউলের আন্ডারে গিয়ে ফেলে দেওয়া হয়। ঠিক আছে, এটা ঘটেছিল। নাও অপশন নাম্বার কোয়েশ্চেন নাম্বার 2 দেখবো, দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ইজ ইনক্লুডেড ইন হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। আমরা জানি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, তার দ্বারাতেই দেখো তোমাদের অনেকের মনে হতে পারে যে এটা কিভাবে বুঝবো। দেখো, স্টেটের যে পলিসি হবে তার যে ডাইরেকশন দেওয়া হয়, ঠিক আছে, স্টেটের যে পলিসি তার যে ডাইরেকশন দেওয়া হয়, দ্যাট ইজ অ্যাকচুয়ালি কল দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি হুইচ ইজ নট আন্ডার দ্য জুরিসডিকশন। ঠিক আছে, এটা জুডিশিয়ালি কোনোভাবে এটাকে কোর্টের আওতায় নিয়ে আসা যায় না, এটা একটা মনে রাখার বিষয়। এটা কোন পার্টের মধ্যে পড়ে? দ্যাট উইল বি দ্য পার্ট 4, অপশন নাম্বার বি। পার্ট 3, পার্ট 5, পার্ট 6 নয়, পার্ট 4 হবে দ্য রাইট অপশন। নাও কোয়েশ্চেন নাম্বার 3, prohibition of discrimination on ground of religion, race, caste, sex or place of birth is a fundamental right and is included in which fundamental rights? বলছে যে যে কোনো যদি রিলিজিয়ানের ওপর বা তার রেস বা মানে তার কি ধর্ম বা সে কোন জাতি, সে কোন লিঙ্গের বা কোথায় জন্ম নিয়েছে তার উপর ডিফাইন করে যেটাকে ঠিক করা হয় যে তারা কোনোভাবেই এই ফান্ডামেন্টাল রাইটস এর আন্ডারে ইনক্লুড হবে না, এইগুলোর ভিত্তিতে তাদের কোনো বৈষম্য করা যাবে না। এটা কোন ফান্ডামেন্টাল রাইটস এর আন্ডারে? রাইট আন্ডার এক্সপ্লয়টেশন, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজ, নাকি রাইট টু ইকুয়ালিটির আন্ডারে পড়ে? তো বেসিক্যালি দিস অল কামস আন্ডার আর্টিকেল বেসিক্যালি 14 to আর্টিকেল 17 অব্দি আসে এটা, ঠিক আছে, and that is under right to equality. Option D is the correct option. Now question number 4, which article is the Indian Constitution provides for protection against arbitrary arrest and detention? মানে এককভাবে পুলিশি সক্রিয়তাতে শুধুমাত্র অ্যারেস্টের ওপর হবে এরকম একটা ব্যাপার। এইটা কোন কনস্টিটিউশনের কোন আর্টিকেলটা বন্ধ রাখে, মানে এটা করতে থেকে সাহায্য, মানে এটা করতে থেকে বাধা দেয়? তো আর্টিকেল 22, 23, 24 or article 25? The right option is option A, article 22. That constitute that এটা কিসের আন্ডারে পড়ে? রাইট টু ফ্রিডমের আন্ডারে পড়ে, রাইট টু ফ্রিডম, রাইট টু ফ্রিডমের আন্ডারে পড়ে। এবং এটা কি বলে? দ্যাট অ্যাকচুয়ালি গ্যারান্টি দ্য পার্ট অফ দ্য রাইটস ফর দ্য সিটিজেন। যে এর দুটো পার্ট রয়েছে আর্টিকেল 22 এর। দুটো পার্টের মধ্যে কি বলে? প্রথম যে পার্ট সেটা প্রোটেকশন দেয়, দ্যাট ইজ দ্য এবং তার সাথে সেই রাইটসকে গ্র্যান্ট করে ইন কেস অফ আরবিটারি অ্যারেস্ট। এছাড়াও
যে কোনো পিউনিটিভ ডিটেনশন এবং তার মানে যে কোনো ডিটেনশনের ক্ষেত্রে মানে যেখানে পানিশমেন্ট মানে পিউনিটিভ ডিটেনশন বলতে বোঝানো হয় যে ডিটেনশনটা প্রথমেই করে নেওয়া হয়, মানে একজন এই ক্রাইমটা করতে পারে সেই হিসাবে ন্যাশনাল ইন্টারেস্টের সাপেক্ষে এটাকে সেফ গার্ড দেওয়ার জন্য করে নেওয়া হয়, দ্যাট ইজ কল দ্য প্রিভেন্টিভ ডিটেনশন। সেটাও আর্টিকেল 22 এর পার্ট নাম্বার 2 এর মধ্যে পড়ে, ঠিক আছে। তো দিস অল অ্যাবাউট দ্য অ্যারেস্টের ক্ষেত্রে এটা করে, এবং এখানে একটা মানে আর্টিকেলের দ্বারা কিভাবে একজন সিভিলিয়ান এবং একজন প্রশাসনিক কর্তার মধ্যে কিভাবে তারা নিজেদের রাইটসকে বজায় রাখে তার এটা একটা সচিত্র। Now question number 5, Hindi in Devanagari script is the official language of the union according to which article of the in the Indian constitution? বলেছে হিন্দি দেবনাগরী স্ক্রিপ্টে লেখা হিন্দি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। নাও ওয়ান থিং আই নিড টু টেল ইউ, প্রত্যেকের এটা এখানে কনফিউশন হবে, ভালোভাবে শুনবে। সেটা হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের কথা বলে দেওয়া হয়েছে, এটা কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইউনিয়ন। ইটস নট বিন সেড দ্যাট ইট ইজ এ ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইটস নট ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইটস অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। তো হিন্দির ক্ষেত্রে এটা কোন আর্টিকেল এটা বলে যে হিন্দি দেবনাগরী স্ক্রিপ্ট ইন্ডিয়ান সেন্টারের ক্ষেত্রে বা ইউনিয়নের ক্ষেত্রে ইট উইল বি দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, নট ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তো আর্টিকেল 342, আর্টিকেল 383, আর্টিকেল 343 আর আর্টিকেল 344, দ্য রাইট অপশন ইজ অপশন সি, আর্টিকেল 343। নাও কোয়েশ্চেন নাম্বার 6, হু ইজ প্রোটেম স্পিকার ইন দ্য লোকসভা? লোকসভাতে প্রোটেম স্পিকারের একটি পদ থাকে। লোকসভা প্রোটেম স্পিকার কি হয়, বেসিক্যালি আমরা জানি যে একটা যখন ইলেকশন শেষ হয়ে নতুন ইলেকশনে নবনির্বাচিত লোকসভা তৈরি হয় এবং তারপরে এই একটা লোকসভার এন্ড আপ হয়ে যাওয়া একটা নতুন লোকসভা শুরু হওয়ার মাঝখানে যে সিনিয়র মোস্ট যা মানে মানুষটিকে পুরো সেকশন থেকে মানে পুরো লোকসভার প্রেজেন্ট যে মেম্বার তাদের মধ্যে থেকে সিলেক্ট করা হয়, এবং সেটা কি টেম্পোরারি ভিত্তিক। প্রোটেম স্পিকারের মানে কি, যে হচ্ছে টেম্পোরারি স্পিকার হবেন, ঠিক আছে, সেই টেম্পোরারি ভিত্তিতে, এবং যেটা কার দ্বারা সিলেক্টেড হয়, প্রেসিডেন্টের দ্বারা, দ্যাট ইজ বিন কল্ড প্রোটেম স্পিকার। অপশন দেখবো, দ্য ফার্স্ট মিটিং আফটার জেনারেল ইলেকশন ইন হুইচ দ্য স্পিকার ইজ ইলেক্টেড বাই দ্য মেম্বার অফ লোকসভা ইজ হেল্ড আন্ডার দ্য সিনিয়র মোস্ট মেম্বার অফ পার্লিয়ামেন্ট ইজ কমনলি নোন অ্যাজ প্রোটেম স্পিকার। নেক্সট অপশন হচ্ছে টেম্পোরারি স্পিকার ইলেক্টেড বাই দ্য হাউস when speaker has taken a leave of absence. Now point is that আমি কি বলেছি, এরকম নয় যে কোনো লিভ বা কিছু, দ্যাট ইজ এ কনভেনশনস অফ ইন্ডিয়ান পার্লামেন্ট। তো এরকম নয় যে একজন স্পিকার তার ছুটিতে রয়েছে বা তিনি অনুপস্থিত আছেন তখনই প্রোটেম স্পিকার আসবেন, এরকম ব্যাপার নয়। তারপর এটা তাহলে হচ্ছে না, বি কাটা হয়ে গেল। নাও নাম্বার 3 দেখবো, দ্য স্পিকার ইলেক্টেড বাই দ্য হাউস when both the speaker and deputy speaker are absent. Again, this is about the absence. This is also not the right options. The speaker who presides over a joint session of parliament. No, the speaker who presides over a joint session of the parliament is the normal Lok Sabha speaker. ঠিক আছে, লোয়ার হাউসের যিনি স্পিকার হন তিনি এমনি প্রিসাইড করেন জয়েন্ট সেশনের ক্ষেত্রে। সো দ্য রাইট অপশন ইজ অপশন এ, দ্য ফার্স্ট মিটিং আফটার জেনারেল ইলেকশন। জেনারেল ইলেকশনের পরে যে প্রথম মিটিং হয় সেখানে স্পিকার যিনি থাকেন তিনি ইলেক্টেড হন ফ্রম দ্য মেম্বার অফ দ্য লোকসভা, এবং তিনি তাকে কে সেখানে রাখেন, তাকে কে সিলেক্ট করেন, দ্য ফাইনাল সিলেকশন হ্যাজ অ্যাপ্রুভড বাই দ্য প্রেসিডেন্ট, ঠিক আছে। তো রাইট অপশন ইজ 6 নম্বর প্রশ্নের অপশন এ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, দ্য অফিস অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান ফল ভ্যাকেন্ট ড্যাশ। বলছে যে ইন্ডিয়ার যে প্রেসিডেন্ট তার অফিস কখন ভ্যাকেন্ট হতে পারে, কিভাবে হতে পারে, ঠিক আছে। বেসিক্যালি অপশনগুলো দেখবো, ইন কেস অফ ডেথ অফ প্রেসিডেন্টের মৃত্যুতে, ইফ আ প্রেসিডেন্ট রিজাইন ফ্রম হিজ পোস্ট, যদি প্রেসিডেন্ট তার পোস্ট থেকে রিজাইন দিয়ে দেন, নাকি অন দ্য কমেন্সমেন্ট অফ দ্য ইমপিচমেন্ট ইন দ্য লোকসভা, নাকি অনলি এ অ্যান্ড বি। নাও দ্য থিং ইজ দ্যাট ইমপিচমেন্ট অফ দ্য লোকসভা কখনো এইভাবে কনস্টিটিউশনে বলার নেই যে প্রেসিডেন্সিয়াল অফিস ভ্যাকেন্ট হবে কিনা, বিকজ ইট ইজ ইটসেলফ ইজ এ লেন্দি প্রসিডিওর, এবং তার মধ্যে আগামী কি প্রেসিডেন্ট হবেন, কিভাবে করা হবে সে সম্পর্কে আগে থেকে ডিসাইডেড হয়ে যায়। কিন্তু ইন কেস অফ ডেথ অফ দ্য প্রেসিডেন্ট, কারণ যখন এ প্রেসিডেন্ট
এখানটায় থাকেন না, মানে যখন এই স্বাভাবিকভাবে যখন ইমপিচমেন্ট হয় তখন ভ্যাকেন্সি ভাইস প্রেসিডেন্টের দ্বারা ফিল আপ হয়ে যায়, রাইট? কিন্তু ইন কেস অফ ডেথ অফ প্রেসিডেন্ট এন্ড ইফ দ্য প্রেসিডেন্ট রিজাইন্স ফ্রম দিস পোস্ট, ইন দিস বোথ কেস প্রেসিডেন্টের যে চেয়ারটা সেটা কিন্তু ভ্যাকেন্ট হয়ে যায়। ইন দ্যাট কেস দ্য রাইট অপশন is option D, only A and B. Now question number 8, who is the highest law officer in the state of India? Article 165, এখানে উচ্চারিত করে দিয়েছে 165 নম্বর আর্টিকেলের আন্ডারে কোন মানুষটা বা কোন কে হচ্ছেন হাইয়েস্ট মানে সর্বোচ্চ ল অফিসার, সব থেকে ওপরে ল অফিসার কে? আন্ডার আর্টিকেল 165 সেক্রেটারি জেনারেল অফ স্টেট, অ্যাডভোকেট জেনারেল, নাকি চিফ জাস্টিস অফ স্টেট হাইকোর্ট, নাকি গভর্নর অফ দ্য স্টেট? বেসিক্যালি হাইয়েস্ট ল অফিসার যেহেতু বলা হয়েছে, সো দ্য রাইট অপশন হিয়ার উইল বি দ্য অ্যাডভোকেট জেনারেল অফ দ্য স্টেট। এখানে স্টেটটা লেখা নেই, দ্য অ্যাডভোকেট জেনারেল অফ দ্য স্টেট, অপশন নাম্বার বি হিয়ার ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট কোয়েশ্চেনে যাব, অপশন নাম্বার 9, what are the qualifications for election as president of India? Choose the correct answer. কারেক্ট আনসার দেওয়ার আগে আমরা একবার এটাকে দেখে নিই যে ইন্ডিয়ার যে প্রেসিডেন্টকে চুজ করার জন্য কি কোয়ালিফিকেশন লাগে। যেটা ফার্স্ট কোয়ালিফিকেশন লাগে, সে যেন অবশ্য করে একজন ইন্ডিয়ান হন। সেকেন্ড, তার বয়স যেন 35 বছরের ঊর্ধ্ব হয়, ঠিক আছে? এবং তৃতীয়, তাকে 100% ম্যান্ডেটরিলি লোকসভার একজন মেম্বার হতে হবে, ঠিক আছে? মানে হি হ্যাজ দ্য ক্যাটাগরি টু কোয়ালিফাইড আ মেম্বার অফ লোকসভা। তো এইটা হচ্ছে ক্রাইটেরিয়া, মাস্ট বি ক্রাইটেরিয়া। তো বলেছে নিচের কোনগুলো হবে, মানে কোনটা হতেই হবে। প্রথমে অপশন এ দেখবো, নো পার্সন শ্যাল বি এলিজিবল ফর ইলেকশন অ্যাজ প্রেসিডেন্সিয়াল আনলেস হি ইজ সিটিজেন অফ ইন্ডিয়া। ইয়েস, ইট ইজ কারেক্ট। হি হ্যাজ কমপ্লিট দ্য এজ অফ 35 ইয়ার্স, কারেক্ট। হি ইজ এ মেম্বার অফ রাজ্যসভা। না, আগে না এই সেট কি রাজ্যসভার কথা এখানে আসছেই না, তো অপশন নাম্বার এ ক্যান্সেল হয়ে গেল। নাম্বার বি দেখবো, নো শ্যাল পার্সন, সেম কোশ্চেন, যদি না সে সিটিজেন অফ ইন্ডিয়া হয়, হি হ্যাজ কমপ্লিটেড দ্য এজ অফ 30 ইয়ার্স। নো, ইট ইজ 35 ইয়ার্স। তো এটা আর বাকিটা দেখে লাভ নেই, ইট ইজ অলসো ক্যান্সেলড। নাও অপশন সি দেখবো, নো প্রেসিডেন্ট পার্সন শ্যাল বি এলিজিবল ফর ইলেকশন as president unless he is a citizen of India, he has completed the age of 40 years. Again 40 years, it is not possible unless he holds any office of profit. এটা তো এই ধরনের কোনো কিছু দেওয়াই নেই। এটা হচ্ছে যখন সে প্রেসিডেন্ট হয়ে থাকবে তখন সে হোল্ড করতে পারবে না, দ্যাট ইজ এ ডিফারেন্ট কোশ্চেন। সো সিও ক্যান্সেল। তো ডেফিনেটলি অপশন ডি হবে। তো একবার অপশন ডি কে ক্রস চেকও করে নিই। হি ইজ এ সিটিজেন অফ ইন্ডিয়া, ইয়েস। হি হ্যাজ কমপ্লিটেড 35 years age, yes, and he is qualified to become a member of Lok Sabha. Yes, the three options are right. তো দেখতেই পাচ্ছ বেসিক্যালি এতদিন অব্দি WBCS কি করতো, তোমাদেরকে যে প্রশ্নগুলো দিত সেটা ডেটা ওরিয়েন্টেড দিত। এবার দেখতে পাচ্ছ WBCS এর কিন্তু কোয়েশ্চেন প্যাটার্ন বদলে গেছে। ইফ ইউ আর নট হ্যাভ নট দ্যাট কনসেপচুয়াল ক্ল্যারিটি, তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তর দেওয়া অসম্ভব ব্যাপার, রাইট? তো তোমাদেরকে কনসেপচুয়ালি ক্ল্যারিটি রেখে কিছু জিনিস মনে রেখে গিয়ে এই সমস্ত পরীক্ষা দেওয়ার জন্য বসতে হবে, এবং সেই ক্ষেত্রে তোমার এখানে অপশন সবসময় ঠিক হবেই। সো এখানে কোয়েশ্চেন নাম্বার 9 এর রাইট অপশন হচ্ছে অপশন নাম্বার ডি। নাও কোয়েশ্চেন নাম্বার 10, কোয়েশ্চেন নাম্বার 10 এ কি রয়েছে, দ্য প্রিএম্বল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ ইন্সপায়ার্ড বাই দ্য প্রিএম্বল অফ দ্য কনস্টিটিউশন অফ হুইচ কান্ট্রি? এবার তোমাদের এখানে আমি একটা ট্রিক্স শেখানোর চেষ্টা করব। তুমি যে মিডিয়ামের হও, হুইচ এভার মিডিয়াম ইউ আর actually watching this video, always remember one thing. দেখো প্রিএম্বলের যাই আক্ষরিক অর্থ হোক, আমরা মিমোনিক্স এর মতো বা মনে রাখার জন্য এটাকে একটু ভেঙে নিই। প্রি মানে কি? সবার আগে। AM ফর আমেরিকা, তাই তো? AM সে আমেরিকা হয়। এবার দেখো আমেরিকা সব কাজের আগে আসে, তাহলে অলওয়েজ রিমেম্বার আমেরিকান কনস্টিটিউশন থেকে আমাদের নেওয়া হয়েছে, দ্যাট ইজ US কনস্টিটিউশন, রাইট? অপশন এ ইজ দ্য রাইট অপশন। এইভাবে আমরা যেহেতু এটা একটুখানি মানে মনে রাখাটা খুব কঠিন, সেই জন্য আমরা একটা মিমোনিক্স এর মতো একটা বুদ্ধি করে বানিয়ে নিতে পারি। আমি এটা তোমাদেরকে একটা অপশন দিলাম, তোমার কাছে আরো বেটার অপশন থাকতে পারে যেটার দ্বারা তুমি সমস্ত সোর্সেস অফ কনস্টিটিউশন গুলোকে মনে রাখতে পারো, ঠিক আছে? নাও কোয়েশ্চেন নাম্বার 11, দ্য কনস্টিটিউশন 92nd Amendment Act 2003. The Constitution 92nd Amendment Act 2003 amended the 8th schedule to the Constitution so as to include Bodo, Dogri, Maithili and Santhali language. কোয়েশ্চেনটা বুঝেছো? নিশ্চয়ই বুঝতে পেরেছো যে 92nd Amendment মানে 92তম যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল সেটা কবে হয়েছিল? 2003-এ হয়েছিল।
2003 যে 92তম অ্যামেন্ডমেন্ট হয়, সেই অ্যামেন্ডমেন্টে 8 শিডিউলের আন্ডারে বা 8ম শিডিউলের আন্ডারে কোন কোন ল্যাঙ্গুয়েজ, না তো বোডো, ডোগরি, মাইথিলি, সাঁওতালি ল্যাঙ্গুয়েজকে করার পর যে ইন্ডিয়ার যে টোটাল ল্যাঙ্গুয়েজ রয়েছে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ন্যাশনাল ল্যাঙ্গুয়েজের যে পুরো একটা ডিটেলিংস দেওয়া রয়েছে, সেই শিডিউল ল্যাঙ্গুয়েজ, অফিসিয়াল বলা বা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ দুটো ওয়ার্ড বলাই অ্যাকচুয়ালি ভুল, বেটার বলা উচিত শিডিউল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? শিডিউল ল্যাঙ্গুয়েজ অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কনস্টিটিউশন তার নাম্বার বেড়ে কত হয়েছিল? সো দ্য রাইট অপশন, এখানে অপশন দেওয়া রয়েছে, অপশনে 20, তারপরে 21, 22 অ্যান্ড 23, অ্যান্ড দ্য রাইট অপশন ইজ অপশন সি 22। প্রথমে ছিল 18টা এবং তারপরে 4টে বেড়ে হয়েছিল 18 + 4 = 22। নাও 12 নম্বর প্রশ্ন দেখবো, হাউ মেনি মেম্বার্স আর নমিনেটেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া টু দ্য রাজ্যসভা? বলেছে দেখো, রাজ্যসভার যখন কথা আসছে যে প্রেসিডেন্টের দ্বারা রাজ্যসভাতে কজন মেম্বার নমিনেটেড হন, বেসিক্যালি রাজ্যসভাতে যে মেম্বাররা থাকেন, মানে টোটাল নাম্বার জানি রাজ্যসভার 250 জন, যার মধ্যে অলরেডি ওয়ার্কিং মেম্বার কতজন রয়েছেন? 240 আর ওয়ার্কিং মেম্বার, ঠিক আছে? 240 to 245 দ্য নাম্বার অ্যাকচুয়ালি ভ্যারিড। নাও 245 ধরেই আমরা এগোবো, এবং এখানটা একটা জিনিস কি, এর মধ্যে যে 238 জন মেম্বার থাকে, দে হ্যাভ বিন ইলেক্টেড ফ্রম দ্য স্টেট ইটসেলফ, ঠিক আছে? রাজ্যসভা কি, এটা একটা পার্মানেন্ট বডি, কারণ এখানকার যে লোকগুলো এখানে মানে ডিসাইসিভ ফ্যাক্টর হিসেবে কাজ করেন, এবং এখানে যারা এমপি হন, মানে রাজ্যসভার যারা এমপি হন, তাদের অ্যাকচুয়ালি টাইম মেয়াদ কত, 6 বছর ধরে হয়, এবং এই 6 বছরের পর কি হয়, তারা যাদের বয়স অনুযায়ী যাদের টার্ম 6 বছর তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তারা পুনরায় মানে আবার পুনরায় ইলেকশন হবে। তো প্রত্যেক 2 বছরের মধ্যে রাজ্যসভার মেম্বারদের সিলেকশন হতে থাকে, এবং এই সময় এই 238 জন বাদ দিয়ে 12 জন মেম্বার হয়, যেটা আমাদের রাজ্যসভাতে প্রেসিডেন্ট নির্বাচন করেন, এবং তাই জন্য বলা হয় নমিনেটেড মেম্বার। এবং এই 12 জন মেম্বার কি হয়, তারা বিভিন্ন সেকশন থেকে, তারা যেমন খেলাধুলা, সংস্কৃতি, আর্ট অ্যান্ড কালচার, অথবা যে কোনো সেকশন যেটা হচ্ছে সোশ্যাল অ্যাক্টিভিটিস এর সাথে যুক্ত, সেখান থেকে চুজ করে প্রেসিডেন্ট নিজের পছন্দের মতো 12 জনকে এখানে মনোনীত করতে পারেন। তো হাউ মেনি মেম্বার্স আর নমিনেটেড দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইন দ্য রাজ্যসভা? দ্য অপশন ইজ ডি, অ্যান্ড আনসার ইজ 12. Question number 13. Which articles of the Constitution of India envisages that there shall be an Attorney General of India? যেমন আমরা দেখলাম অ্যাটর্নি মানে স্টেটের ক্ষেত্রে যেমন জেনারেল থাকেন, ল অফিসার হায়েস্ট হয়, সেই রকমই আমার এর মধ্যে একটি আর্টিকেল আছে যেটা কি বলে, আর্টিকেল বলে যে কনস্টিটিউশনের যে কোনো অফিসের মধ্যে যেখানে অ্যাটর্নি জেনারেল তিনি হবেন দ্য হাইয়েস্ট ল অফিসার, and who is he is must be a person who is has the same qualification of the Chief Justice of India, ঠিক আছে? সরি, চিফ জাস্টিস নেই, এনি জাজেস অফ সুপ্রিম কোর্ট বলা যেতে পারে। জাজেস অফ সুপ্রিম কোর্টের একজন জাজ সুপ্রিম কোর্টের তার যে কোয়ালিফিকেশন থাকবে, দ্যাট অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া উইল হ্যাভ দ্য সেম কোয়ালিফিকেশন। অ্যান্ড এই পুরো যে মানে এই যে পুরো প্রক্রিয়াটা, সেটা কোন আর্টিকেল তাকে সম্মতি দেয়? অপশন নাম্বার বি, আর্টিকেল 76। আর্টিকেল 76 says that the Attorney General for India is appointed by the President। মনে রাখবে, প্রেসিডেন্ট এনাকে সবসময় অ্যাপয়েন্ট করবে, এবং তিনি প্রেসিডেন্টের ইচ্ছা মতোই কনস্টিটিউশনের স্বইচ্ছাতেই প্রেসিডেন্টের প্লেজারের ওপর তিনি তার এই অফিস হোল্ড করতে পারবেন, ঠিক আছে? নাও দ্য নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14. আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অফ দ্য সুপ্রিম কোর্ট হ্যাজ অরিজিনাল jurisdiction to deal with any dispute between center and the state and the state on the one side and other state on the other, or between two or more states? বলেছে কোন আর্টিকেলের আন্ডারে এইটা বলছে যে সুপ্রিম কোর্টের অরিজিনাল জুরিসডিকশন আছে যদি কোনো ডিসপিউট ক্রিয়েট হয় একটা দুটো স্টেটের মধ্যে, বা সেন্টারের সাথে স্টেটের, বা একদিকে সেন্টার থাকলো একদিকে বাকি স্টেটগুলো থাকলো, বা স্টেট ভার্সেস স্টেটের, এটা কোন আর্টিকেলের মধ্যে বলা হয়েছে? অপশন দেখবো, আর্টিকেল 131, 132, 133, 134, অ্যান্ড রাইট অপশন ইজ অপশন এ, আর্টিকেল 131। যদি আমরা মনে করি সিএ এর সময়
সিএ এর যখন প্রোটেস্ট চলছিল, অপোজিশন স্টেটস গুলো তারা একটা ডিফারেন্সে ছিল এবং দে অলসো কল ফর দ্য ডিসপিউট, ঠিক আছে, এবং সেই কারণেই সিএ কেস হ্যাজ গন টু দ্য সুপ্রিম কোর্ট। তো সুপ্রিম কোর্টের হাতে অরিজিনাল জুরিসডিকশন দেওয়া হয় আর্টিকেল 131 এর মাধ্যমে, যাতে এই ধরনের কোনো ডিসপিউট যদি ক্রিয়েট হয় তাহলে সুপ্রিম কোর্ট সেটা সম্পর্কে লড়তে পারে। নাও question number 15, which article in the Indian Constitution contains provisions dealing with money bill? মানি বিল মানে আমরা জানি মানি বিল যেটা হচ্ছে যে কোনো যে বিলটা সম্পূর্ণ রকমের মানি রিলেটেড জিনিস বা ফাইন্যান্সিয়াল ম্যাটার, যেমন ধরো ট্যাক্সেশন, তারপরে পাবলিক এক্সপেন্ডিচার, ঠিক আছে, এই সমস্তর উপর কাজ করে। তো which of the article in the Indian Constitution contains provisions dealing with money bill? এর মধ্যে কোনটার সাথে ডিল করে? আর্টিকেল 100, আর্টিকেল 110, আর্টিকেল 122 না আর্টিকেল 125? So the right option here, option number B, article 110, that defines as a money as a money bill of Indian Constitution. এবং কিসের সাথে ডিল করে অলরেডি তোমাদের বলে দিলাম। Now 16 number question, the 73rd Constitutional Amendment Act 1992 has introduced, বলেছে যে 73তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেটা কি ইন্ট্রোডিউস করেছিল ইন্ডিয়াতে? A three-tier system of Panchayati Raj for all states having population of over 20 lakh, a federal form of government, the term socialist in the preamble to the Indian Constitution, না এটা তো হবেই না, that has been happened in the 42nd amendment. এছাড়াও কি রিজার্ভেশন অফ দ্য সিট ফর দ্য অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি ইন দ্য পার্লামেন্ট? নো, দ্যাট ইজ অলসো নট রাইট। সো দ্য ভেরি ইম্পর্টেন্ট এবং বলা যেতে পারে মাইলস্টোন ইন্ডিয়ান কনস্টিটিউশনের ক্ষেত্রে যখন পঞ্চায়েতি রাজ সিস্টেম এখানে ডেভেলপ করানো হয়, অ্যান্ড দ্যাট থ্রি টায়ার সিস্টেম অফ পঞ্চায়েতি রাজ, সমস্ত স্টেটের ক্ষেত্রে পঞ্চায়েতি রাজ সিস্টেম তৈরি করা হবে থ্রি টায়ার, যেটা লোকাল লেভেলে থাকবে, এবং দ্যাট ইজ এ ফরমেশন অফ এ ডিসেন্ট্রালাইজ দ্য গভর্নমেন্ট, মানে সেন্ট্রাল পাওয়ার থেকে আলাদা করে লোকাল বডিতে পাওয়ার দেওয়ার সেই ক্ষমতা 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1992 ইন্ট্রোডিউস করা হয়। Now question number 70, which article in the Indian Constitution empowers the Supreme Court of India to issue writs in the nature of habeas corpus, mandamus, prohibition, quo warranto, and certiorari, whichever may be appropriate for the enforcement of fundamental rights? প্রশ্নটা আরেকবার পড়বো, এখানে নিচের আর্টিকেলের মধ্যে কোনটা ইন্ডিয়ান কনস্টিটিউশনকে সুপ্রিম কোর্টকে, ঠিক আছে, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াকে, দেখো হাইকোর্টের কথা কিন্তু এখানে বলা হয়নি, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াকে এটাকে মধ্যে কোন রাইটসটা ইস্যু করতে বলে, যারা হিবিয়াস কর্পাস থেকে শুরু করে প্রহিবিশন, ম্যান্ডামাস, কো ওয়ারান্টো এই সমস্ত রাইটস গুলোকে ইম্পোজ করতে দেয়। আর্টিকেল 32, আর্টিকেল 226, আর্টিকেল 227 নাকি আর্টিকেল 33? দ্য রাইট অপশন ইজ অপশন নাম্বার আর্টিকেল 32, ঠিক আছে, আর্টিকেল 32 ইজ দ্য রাইট অপশন, যেখানে আর্টিকেল 226 ইজ রাইট ইন কেস অফ হাইকোর্ট, এটাই হাইকোর্টকে দেওয়ার ক্ষমতা দেয়। কোন আর্টিকেল? 226, যেখানে আমাদের প্রশ্নটা রয়েছে সুপ্রিম কোর্টের ক্ষেত্রে, তো অপশন এ উইল বি রাইট অপশন। নাও এটাকে আরেকটা নামও আছে, তোমরা জানো তো নিশ্চয়ই, একটু মনে করে দিলাম, কনস্টিটিউশনাল রেমেডিজ, ঠিক আছে, এটা হচ্ছে কনস্টিটিউশনের যে রাইটস গুলো আছে তাকে আরো বেশি পাওয়ারফুল করে দেয় এই আর্টিকেল 32, ঠিক আছে। এবং কেন কি বৃত্তান্ত, ডেফিনেটলি এগুলো সম্পর্কে আমাদের আলোচনা হবে, আগে অনেক ক্লাস শুরু হচ্ছে, প্লিজ দেখতে থাকো স্টাডি আইকিউ। নাও আন্ডার দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইট ইজ নেসেসারি টু বি মেম্বার অফ আ হাউস আফটার 6 months of becoming a minister. In what way should a minister become a member of the house? Under the Indian constitution it is necessary to be a member of a house after 6 months of becoming a minister. বলছি ইন্ডিয়ান কনস্টিটিউশনের আন্ডারে 6 মাসের মধ্যেই, মানে এটা হচ্ছে নেসেসারি, ম্যান্ডেটরি বলা যেতে পারে, যে একজনকে 6 মাসের মধ্যে মিনিস্টার হওয়ার পরে তাকে কি করতে হবে, মানে তাকে এজ এ কোয়ালিফাইড মেম্বার হতেই হবে। মানে একজন ধরো বিনা একজন মেম্বার না হয়েও কেউ কোনো একজন মেম্বারকে
মিনিস্টার বানিয়ে দেওয়া হলো, এবার তাকে মিনিস্টার হওয়ার পরে তাকে একটা কনফার্ম করে তাকে একটা এমপি সদস্য নিতেই হবে, সেটা কিভাবে নিতে হবে, ঠিক আছে? ইন হোয়াট ওয়ে শুড আ মিনিস্টার বিকাম এ মেম্বার অফ হাউস? বাই নমিনেশন, বাই ইলেকশন, আইদার বাই ইলেকশন অর নমিনেশন অর নান অফ দ্য অ্যাবভ। সো দ্য রাইট অপশন হিয়ার, এইটা কিভাবে হয়, আইদার বাই ইলেকশন অর নমিনেশন। তো ডাইরেক্টলি বাই নমিনেটেড, সে একজন মিনিস্টার হতে গেলে সে নমিনেটেড মেম্বার হতে পারে, অথবা সে একজন ইলেক্টেড মেম্বারও হতে পারেন, ঠিক আছে? Now, who is the highest law officer of India under Article 76 of Constitution of India? এবার দেখতে পাচ্ছ একই প্রশ্ন ঘুরিয়ে ফুরিয়ে এখানে দেওয়া হচ্ছে। অপশন এ, the Solicitor General of India, the Secretary General of Department of Law in Center, the Attorney General of India, and the Vice President of India. তো Article 76 সম্পর্কে আমরা বলেছি অলরেডি, the highest law officer of India is the Attorney General of India. He is the highest law officer এবং তার সাথে সাথে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার লিগাল অ্যাডভাইজার, ঠিক আছে? হি অ্যাডভাইজেস দ্য ইউনিয়ন গভর্নমেন্ট ইন অল লিগাল ম্যাটার। হি ইজ দ্যাট, দিস ইজ ওয়াই হি ইজ দ্য হাইয়েস্ট ল অফিসার। নাও কোয়েশ্চেন নাম্বার 20, হু অ্যাপয়েন্টস দ্য চেয়ারম্যান অ্যান্ড মেম্বার অফ দ্য স্টেট পাবলিক সার্ভিস কমিশন? খুব সহজ প্রশ্ন, যে কোনো ধরনের এ ধরনের এক্সিকিউটিভ অ্যাপয়েন্টমেন্ট কার হাতে থাকে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার হাতে থাকে। এবং not only state public service commission, if it is UPSC সে তার ক্ষেত্রে মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনেরও যে চেয়ারম্যান থাকেন এবং তার বাকি যে মেম্বার্সরা থাকে তারা প্রত্যেকে কার দ্বারা ডিসাইডেড হন? দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। দ্য রাইট অপশন ইজ অপশন সি। Now 21, choose the case in which Supreme Court by a majority ruled that Parliament could amend any part of the Constitution of India, but it could not alter or destroy the basic structure of the Constitution. বলেছে নিচের মধ্যে কোন ঘটনাটা ঘটেছিল, কোন কেসটার ক্ষেত্রে এটা বলা হয়েছিল, ফাইনালি যে ভার্ডিক্ট দেওয়া হয় সুপ্রিম কোর্টের আন্ডারে, বলে যে কি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কি করতে পারে, যে পার্লামেন্টের দ্বারা তারা মানে ডিসাইড করে কনস্টিটিউশনের ক্ষেত্রে কি করতে পারে, তারা অ্যামেন্ডমেন্ট করতে পারে বা সেটা অল্টারেশন করতে পারে, কিন্তু মানে সেটা অ্যামেন্ডমেন্ট করতে পারে। অল্টারেশন কথাটা ভুল, সরি, দিস ইজ টু মাচ ইনটু ইংলিশ থিং, রাইট? অল্টারেশন এন্ড ডেস্ট্রয় মানে তাকে এদিক ওদিক করা বা তাকে শেষ করে দেওয়া বা রিপিল করে দেওয়া, দ্যাট ক্যান নট ডু ইফ ইট ইজ দ্য বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন। যদি কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচার সম্পর্কে প্রশ্ন আসে তার মধ্যে অ্যামেন্ডমেন্ট সম্ভব, কিন্তু তার কোনোভাবে সেটা রিপিল করে দেওয়া মানে পুরো বন্ধ করে দেওয়া বা সেটাকে অল্টারেশন করে অল্টারনেটিভলি কোনো কিছু নিয়ে আসা সেটা পসিবল নয়। কোন কেসের ক্ষেত্রে? মিনার্ভা মিল কেস 1980-তে, নাকি গোলকনাথ কেস 1967-এ, কেশবানন্দ ভারতী কেস 1973, and A.K. Gopalan case 1950. So the right option is option C, Keshavananda Bharati case 1973. That was the milestone, which was Keshavananda Bharati versus State of Kerala. সেখানে কনস্টিটিউশন বেঞ্চ, যেখানে সুপ্রিম কোর্টে 7-6 ভার্ডিক্ট দেওয়া হয়েছিল এবং সেখানটায় এটাও একটা পার্ট ছিল যে কনস্টিটিউশন ক্যান নট বি অল্টার্ড অর অ্যামেন্ড অর ডেস্ট্রয়েড ইন দ্য বেসিস অফ দ্য বেসিক স্ট্রাকচার, ঠিক আছে? বিকজ দ্যাট ইজ এ এসেন্সিয়াল ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন। কনস্টিটিউশন যেভাবে লেখা রয়েছে সেটা হচ্ছে কনস্টিটিউশনের বেসিক ফিচার, সেটাকে কোনো অর্থে বদলানো সম্ভব নয়। নেক্সট কোয়েশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দ্য সুপ্রিম কোর্ট অফ India tenders legal advice to President of India when? বলছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া লিগাল অ্যাডভাইস টেন্ডার করতে পারে কখন, মানে কখন সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া প্রেসিডেন্টকে অ্যাডভাইস দিতে পারে? দ্য ক্যাবিনেট রেকমেন্ড ইট, যখন ক্যাবিনেট রেকমেন্ড করে, দ্য কাউন্সিল অফ মিনিস্টার রেকমেন্ড ইট, যখন COM রেকমেন্ডস করে এটাকে, নাকি দ্য প্রেসিডেন্ট আস্ক ফর ইট, নাকি the Supreme Court wants to tender the advice? The right option here, when the president asks or seek the opinion from the Supreme Court, then only Supreme Court can give legal advice to the president. Option C is the right option. Question number 23 te jabo. To ensure free and fair election, the Constitution of India established an election commission. দেখো বলেছে ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া একটা ইলেকশন কমিশনকে তবিয়ত করে এবং the member of the election commission কার দ্বারা appointed হয়? Again the same question I want to tell you, basically তার এজ কত হতে হবে? 65 years old, হ্যাঁ না? Up to the 65 years old অবধি তার বয়স হতে হবে, and otherwise the tenure is for 6 years. এবার সে তাকে অ্যাপয়েন্ট কে করে? Definitely again a same question, the president
প্রেসিডেন্টেরই আন্ডারে এই সমস্ত বড় অ্যাপয়েন্টমেন্ট গুলো হয়। দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাপয়েন্ট দ্য চিফ ইলেকশন কমিশন, উইথ দ্যাট দ্য ইলেকশন কমিশনারের পুরো যে মেম্বার সেটা। Question দেখবো 24, choose the correct alternative. The president of India is elected by the electoral college. The electoral college consists of ইন্ডিয়ার যে প্রেসিডেন্ট হয়, মানে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার যে ইলেকটোরাল কলেজ হয়, মানে যারা প্রেসিডেন্টকে তৈরি করে তার মধ্যে কে কে থাকে। আগে আমি উত্তরটা বলে দিচ্ছি যে প্রথমত তো ইলেক্টেড মেম্বার অফ দ্য লোকসভা থাকবে এবং তার সাথে ইলেক্টেড মেম্বার অফ দ্য রাজ্যসভা থাকবে। ইলেক্টেড মেম্বার অফ দ্য রাজ্যসভা এন্ড লোকসভা, ইলেক্টেড মেম্বার অফ দ্য স্টেট অ্যাসেম্বলি এবং কি ইলেক্টেড মেম্বার অফ দ্য ইচ ইউনিয়ন টেরিটরি, মানে যার মধ্যে এখন দিল্লি পন্ডিচেরি ছিল, এখন হচ্ছে জম্মু কাশ্মীর এবং বাকি যে নতুনগুলো ইনক্লুড হয়ে গেলো তারা নেই। তো দ্যাট ইজ পন্ডিচেরি অ্যান্ড দিল্লি অনলি। তার যে বিধানসভা, তার যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি, তার যে ইলেক্টেড মেম্বার, তারা এর মধ্যে আসতে পারে। তো কারা থাকবেন এর মধ্যে? নমিনেটেড মেম্বাররা, সে প্রেসিডেন্টের দ্বারা নমিনেটেড হন বা অন্যভাবে নমিনেটেড হন, সে যাই হোক, তারা নমিনেটেড মেম্বাররা এখানে থাকতে পারবেন না। সো দ্য রাইট অপশন এখানে একটা চেক করবো, এইগুলোই যেটা আমরা বললাম সেটা দেখি। অল ইলেক্টেড মেম্বার অফ বোথ হাউস অফ পার্লামেন্ট অ্যান্ড ইলেক্টেড মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ দ্য স্টেট। সো এটা আমাদের অনেকটা রাইট লাগছে। পরেরগুলো দেখে নি। অল দ্য মেম্বার অফ বোথ হাউস, অল দ্য মেম্বার তো কখনোই নয়, কারণ নমিনেটেড মেম্বাররা থাকে না, তাহলে এর বি ক্যান্সেল হয়ে গেল। অল ইলেক্টেড মেম্বার অফ লোকসভা অ্যান্ড ইলেক্টেড মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এখানে রাজ্যসভার কথা বলা হয়নি, সো দ্যাট ইজ অলসো ক্যান্সেলড। অল দ্য মেম্বার অফ দ্য রাজ্যসভা, দ্য মেম্বার অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি, তো এখানেও রাজ্যসভার কথা বলেছে, লোকসভার কথা বলা হয়নি, সো দ্যাট ইজ অলসো ক্যান্সেল। দ্য রাইট অপশন ইজ অপশন এ। Question number 25 দেখবো, which is the oldest high court established in India 1862. পরের কোয়েশ্চেন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ফ্রম দ্য হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ, রাইট? দ্য বোম্বে হাইকোর্ট, ক্যালকাটা হাইকোর্ট, মাদ্রাস হাইকোর্ট এন্ড এলাহাবাদ হাইকোর্ট। এবং আমি জানি উইদাউট এনি ফার্দার ডিলে ইউ নো দ্য রাইট আনসার ইজ অপশন বি, ক্যালকাটা হাইকোর্ট। 26 number question, how many rights are guaranteed under Article 19 of the Constitution of India? বলছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার আর্টিকেল 19 এর আন্ডারে কটা রাইটস গ্যারান্টি করা হয়? 7টা, 5টা, 6টা না 4টে? দ্য রাইট অপশন ইজ অপশন 6। কি কি? ফ্রিডম টু স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, ফ্রিডম টু অ্যাসেম্বল করা, যেটাখানে পিসফুলি অ্যাসেম্বল উইদাউট আর্মস, এছাড়াও ফ্রিডম টু ফর্ম অ্যাসোসিয়েশন অ্যান্ড ইউনিয়নস, এছাড়াও ফ্রিডম টু মুভ ফ্রিলি থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। কিছু কিছু এক্সেপশনাল, প্রত্যেকটা ফ্রিডমের ক্ষেত্রে আছে, সেটা এক্সেপশনাল কেস বলা হয়, এবং দ্য এক্সেপশনস অফ দ্য রাইটস, ঠিক আছে? এবং ফ্রিডম টু রিসাইড এন্ড সেটেল ইন এনি পার্ট অফ ইন্ডিয়া, এবং লাস্ট হচ্ছে ফ্রিডম টু প্র্যাকটিস এনি প্রফেশন অর টু ক্যারি অন এনি অকুপেশন, ট্রেড অর বিজনেস। নেক্সট কোয়েশ্চেন, বেটি বাঁচাও বেটি পড়াও, এটা যে ছিল যোজনাটা, সেভ দ্য গার্ল চাইল্ড, হ্যাজ বিন লঞ্চ টু জেনারেট অ্যাওয়ারনেস অ্যান্ড ইমপ্রুভ দ্য efficiency of welfare service intended for girls in India. The prime concerns of Beti Bachao Beti Padhao were, what was that? বলছে প্রিভেনশন, বেটি বাঁচাও বেটি পড়াও এর পিছনে তার যে প্রাইম মোটোটা ছিল সেটা কি? Prime concern, prevention of gender-based sex selective elimination, definitely. Ensure survival and protection of the girl child, definitely, that is also right. Ensuring education and the participation of the girl child, C, and the right option is option D, all the above concerns. ঠিক আছে? Next question এ যাব, the member of Rajya Sabha are elected for a term consisting of how many years? Already এটা আমরা একটু আগেই পড়লাম যে প্রত্যেক রাজ্যসভা মেম্বারকে 6 বছরের জন্য রাখা হয়, right? The right option is option D. Question number 29, how is the chief minister of a state appointed in India? বলছে একজন স্টেটের চিফ মিনিস্টার কিভাবে অ্যাপয়েন্টেড হন? The chief minister of state is appointed by the governor. The chief minister of the state is appointed by the speaker. The chief minister is appointed by the chief justice of the state. Naki the chief minister is appointed by the majority political party in the legislative assembly of the state. প্রশ্নটা কিন্তু বুঝতে হবে, যদিও একজন চিফ মিনিস্টার স্পেসিফিক্যালি বা স্পেশালি একটা দেখা যায় যে চিফ মিনিস্টার তখন তাকে করা হয় যে হচ্ছে রুলিং পার্টি দল নেতা বা নেত্রী, কিন্তু এই ক্ষেত্রে তার অ্যাপয়েন্টমেন্ট কার দ্বারা হয় সেটা হচ্ছে কোশ্চেন। সো দিস অ্যাপয়েন্টমেন্ট অ্যাকচুয়ালি ইনভোকড অন কার উপর রাখা হয়? দ্য গভর্নর। রাইট অপশন ইজ অপশন এ, দ্য চিফ মিনিস্টার অফ দ্য স্টেট ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নর। Next question, the preamble to the Indian Constitution has been amended. The terms socialist, secular and integrity has been added by the which amendment act?
যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা এটাকে বলা হয়েছে তাকে মিনি কনস্টিটিউশনও বলা হয় বেসিক্যালি, অ্যান্ড দ্যাট হ্যাড হ্যাপেন্ড 1976 এ। এবং 1976 এ কোন অ্যামেন্ডমেন্ট হয়েছিল? অপশন নাম্বার এ 42nd অ্যামেন্ডমেন্ট। ঠিক আছে, মনে রাখবো এখানটায় সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি এই ওয়ার্ডগুলোকে অ্যাড করা হয়। দিস ইজ ভেরি সিম্পল কোয়েশ্চেন, এবং আমি জানি প্রশ্ন পড়ার সঙ্গে সঙ্গে তোমাদের উত্তর বা প্রশ্ন পড়ার আগে উত্তর তোমাদের তৈরি হয়ে গেছে অলরেডি, তুমি দেখে নিয়েছো প্রশ্ন। হু ইজ নোন এজ দ্য ফাদার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? দ্য ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ বিন কল্ড ডক্টর বি আর আম্বেদকর। অপশন বি। ঠিক আছে, শুধু তিনি ফাদার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন নন, হি ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য ড্রাফটিং কমিশন অলসো। ঠিক আছে, কনস্টিটিউশনের যে ড্রাফটিং কমিশন ছিল তার তিনি চেয়ারম্যানও ছিলেন। 32 number question, untouchability is abolished and its practice in any form is forbidden under which article? বলেছে আনটাচেবিলিটি, অস্পৃশ্যতাকে অ্যাবলিশ করা হয়েছে নিচের কোন আর্টিকেলের মাধ্যমে? কিন্তু দুঃখের ব্যাপার এখনো ভারতবর্ষের প্রচুর প্রান্তে, and we are Bengali are lucky that পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা বা এই ধরনের জিনিসটা অনেক কম বাকি স্টেটগুলোর তুলনায়, কিন্তু সেটা অ্যাকচুয়ালি অ্যাবলিশড একটি রাইটস। হোয়াট ইট ইজ? অ্যাবলিশ কোথায় করা হয়েছে, কোন আর্টিকেলের আন্ডারে? আর্টিকেল 17, আর্টিকেল 18, আর্টিকেল 20 এন্ড আর্টিকেল 21। অল ডেফিনেটলি আরেকটা মনে রাখার বিষয়, তোমাদের একটা মুভি রিলিজ হয়েছে, দ্য নেম ইজ আর্টিকেল 17, যেটা অস্পৃশ্যতার সম্পর্কে কথা বলেছে, যে অস্পৃশ্যতাকে কোনোভাবেই ইট ইজ ফরবিডেন বাই এনি ফর্ম। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 33, হু চুজেস দ্য রিপ্রেজেন্টেটিভস অফ দ্য স্টেট অফ রাজ্যসভা? বলছে রাজ্যসভার রিপ্রেজেন্টেটিভ কারা চুজ করে, কে চুজ করে? চিফ মিনিস্টার অফ দ্য স্টেট, ইলেক্টেড মেম্বার অফ দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, গভর্নর না প্রেসিডেন্ট? সো দ্য রাইট অপশন এখানে হবে আর্টিকেল, এখানে 84 আছে। আর্টিকেল 84 পরিষ্কার পরিচ্ছন্ন বলেছে যে রাজ্যসভার জন্য যারা যাবে, রাজ্যসভা ইজ আপার হাউস and it is a representative of the state. তো রিপ্রেজেন্টেটিভ যখন স্টেটের হবে, তাহলে স্টেটের যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি যারা লোকেরা, তারাই মানে স্টেটের যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা বিধানসভা, তারাই কি করবে? প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে একজনকে সিলেক্ট করে রাজ্যসভায় পাঠাবে। সো the রাজ্যসভা মেম্বার is also been elected, but they are elected by the member of the state legislative assembly. এবং তার সাথে আরো কিছু থাকে, বিভিন্ন রকম সেকশন আছে, যেমন হচ্ছে স্কুল বা কলেজের যে হেড থাকে, বা অথবা যে কোনো প্রফেশন থেকে কিছু কিছু নমিনেটেড মেম্বারকে নিয়েও ইলেক্টেড করা হয়। বাট এখানে অপশন ইলেক্টেড মেম্বার অফ দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, দ্যাট ইজ হেয়ার। তো রাইট অপশন এখানে হবে অপশন বি। Next question, which of the following article contains the right to religious freedom enshrined in the Constitution of India? নিচের মধ্যে কোনটা রিলিজিয়াস ফ্রিডম কে প্র্যাকটিসের পাওয়ার দেয়, রাইটস দেয়? আর্টিকেল 32 to 35, 29 to 30, 25 to 28, নাকি আর্টিকেল 23 to 24? বেসিক্যালি আমরা যদি আর্টিকেল 25 to 28 দেখি, সেটা সম্পূর্ণভাবে কি করে? দ্যাট গিভস দ্য ফ্রিডম অফ কনসায়েন্স অ্যান্ড ফ্রিডম ফ্রি প্রফেশন, প্র্যাকটিস অ্যান্ড প্রোপাগেশন অফ রিলিজিয়ন। আর্টিকেল যে 26 আছে সেটাও কি বলে? সেটাও রিলিজিয়াস অ্যাফেয়ারকে ম্যানেজ করার রাইটস দেয়। আর্টিকেল 27 যেটা রয়েছে সেটা কি বলে? যে কোনো পেমেন্ট অ্যান্ড ট্যাক্স থেকে পার্টিকুলার যে রিলিজিয়নের যারা তৈরি, রিলিজিয়নের ওপর কোনো রকম আলাদা করে পেমেন্ট অফ ট্যাক্স বা প্রমোশন হবে না। মনে করো যখন জিজিয়া কর ছিল, দ্যাট ইজ অনলি অন দ্য হিন্দুজ। এই ধরনের কোনো পার্টিকুলার রিলিজিয়ন বেস কোনো ট্যাক্স হবে না। ট্যাক্স সিস্টেম সকলের মধ্যে সমানভাবে থাকবে, সেই হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, পার্সি, জৈন, যাই হোক, প্রত্যেকের ক্ষেত্রে। এবং কি আর্টিকেল 28 হচ্ছে যে কোনো রিলিজিয়াস ইনস্ট্রাকশন বা রিলিজিয়াস ওরশিপ তার হচ্ছে তার যে এডুকেশনাল ইনস্টিটিউশনে তাকে কে অ্যাটেন্ড করবে সেটা সম্পূর্ণ রাইটস এর উপর ডিপেন্ড করে। দিস ফোর রাইটস কামস আন্ডার দ্য রাইট টু রিলিজিয়াস ফ্রিডম। ঠিক আছে, সো দিস ইজ দ্য প্রুফ অফ দ্য সেকুলার কান্ট্রি অ্যাজ ওয়েল। কোয়েশ্চেন নাম্বার 35 দেখবো। কোয়েশ্চেন নাম্বার 35 বলছে হুইচ অফ দ্য ফলোইং আর ফান্ডামেন্টাল ডিউটিস অফ দ্য ইন্ডিয়ান সিটিজেন? আমরা জানি যে ফান্ডামেন্টাল ডিউটির কটা রয়েছে, 11টা ফান্ডামেন্টাল ডিউটি দেওয়া রয়েছে, ইন্ডিয়ান কনস্টিটিউশনে এনশ্রাইন করে। এবং তার মধ্যে কি 11টার মধ্যে দেখি বাকিগুলো পড়ে কিনা। সেফ গার্ডিং অফ পাবলিক প্রপার্টি, ডেফিনেটলি। টু অ্যাবাইড বাই দ্য কনস্টিটিউশন এন্ড রেসপেক্ট ইজ definitely that is also right. And national anthem এবং national flag এর যথেষ্ট সম্মান করা। To cherish and follow the noble ideals which inspired the national struggle of freedom, yes, that is also right question. ঠিক আছে, তো basically the right option will be option D, all of the above.
Right option is option D, all of the above. Now question number 36, the fundamental duties were incorporated in Indian constitution by which constitutional amendment act? নিচের কোনটার মাধ্যমে কি করা হয়েছে যে ফান্ডামেন্টাল ডিউটিস কে ইনকর্পোরেট করা হয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের মাধ্যমে? প্রথমে যে ইন্ডিয়ান কনস্টিটিউশন ছিল তার মধ্যে কিন্তু প্রথমে ফান্ডামেন্টাল ডিউটিস দেওয়া হয়নি, দেন 1976, এবং তোমরা বুঝেই গেছো 1976 কোন অ্যামেন্ডমেন্ট হয়েছে, দ্য 42nd অ্যামেন্ডমেন্ট, 42তম অ্যামেন্ডমেন্ট, দ্য মিনি কনস্টিটিউশন ক্রিয়েশন হয়েছে, দ্যাট ইজ ইন 1976, এবং এই সময় কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্যে ফান্ডামেন্টাল ডিউটিস কে অ্যাড করা হয়। কোয়েশ্চেন নাম্বার 37 দেখবো, দ্য পোস্ট ফর বোথ প্রেসিডেন্ট অ্যান্ড দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ফলস ভ্যাকেন্ট, who discharge the function of the president till the new incumbent is elected? বলছে যখন প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট দুজনেরই সিট, দুজনেই যদি না থাকে তখন সেই ক্ষেত্রে কে হচ্ছে প্রেসিডেন্টের সিট সামলাবেন? দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, নো। দ্য স্পিকার অফ লোকসভা, নো। দ্য চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট, ইয়েস। অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, he has the power of being the highest law officer, but the right option is option C. Now 38 number question, in which year did Goa become the 25th state of India? কত সালে গোয়া একটা নিজস্ব স্টেট হিসাবে পরিচিতি পায়, এবং শুধু গোয়া না, সেই সময় অনেকগুলো ঘটনা ঘটে এবং তার মধ্যে স্পেসিফিক্যালি গোয়া ছিল ইন্ডিয়ার 25th নাম্বার স্টেট, and that has been declared on May 30, extremely sorry, 30th of May and the year of 1987. তো যারা 1987 এ জন্মগ্রহণ করেছে তারা এটা সবাই মনে রাখতে পারবে, বা 88রাও মনে রাখতে পারবে, আমার জন্মের 100 বছর আগে, এরকম ভাবে মনে রাখতে পারো আর কি। ইটস লাইক a little try to make you understand যে কিভাবে মনে রাখা যেতে পারে ছোট ছোট পয়েন্ট দিয়ে। Now question number 39, which part of the Constitution of India describes citizenship at the commencement of the Constitution? বলছে নিচের মধ্যে কোনটা সিটিজেনশিপ সম্পর্কে কথা বলে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 নাকি পার্ট 4? সো অ্যাকচুয়ালি পার্ট 2 আর্টিকেল 5 থেকে শুরু হয়। আর্টিকেল 5 কি বলে? সিটিজেনশিপ অফ ইন্ডিয়া সম্পর্কে কথা বলে, ঠিক আছে। অ্যান্ড দ্যাট ইজ আর্টিকেল, এছাড়াও আর্টিকেল যে 11 আছে, আর্টিকেল 5 বাদ দিয়ে আর্টিকেল যে 11 এর কথা যদি বলি, আর্টিকেল 11 অলসো গিভ পাওয়ার দ্য পার্লামেন্ট টু ইন্ডিয়া টু রেগুলেট দ্য রাইট অফ দ্য সিটিজেনশিপ ল। যে কোনো সিটিজেনশিপ ল এর ওপর পাওয়ার দেওয়ার জন্য, যে কারণে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তৈরি হয়েছিল, হ্যাঁ না, সেটা পাওয়ার পেয়েছিল এইখান থেকেই। কোয়েশ্চেন নাম্বার 20, during the proclamation of the emergency, the term of Lok Sabha may be extended at the time for a period not exceeding. বলেছে যে যখন এমার্জেন্সি পিরিয়ড চলে তখন যে লোকসভার টার্ম সেটা কোনোভাবেই কত বছরের বেশি হতে পারে না। সো 2 years, 1 year, 1.5 years, নাকি ডিপেন্ডস অন দ্য ডিসক্রিপশন অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, কতদিন অব্দি এক্সটেনশন হতে পারে। তো দ্য এমার্জেন্সি প্রোক্লামেশনে অলরেডি যেটা বলা হয়েছে, যদি এমার্জেন্সি অপারেটেড শুরু হয়ে যায়, পিরিয়ড মে বি এক্সটেন্ডেড বাই দ্য পার্লামেন্ট বাই ল ফর এ পিরিয়ড, বাট দ্যাট ইজ হাইয়েস্ট ফর 1 year. কোয়েশ্চেন নাম্বার 40 এর উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, 1 year. So that was the last question for today, and I'm very sure that this class was very much helpful for you. Please give your important comment in the comment section so that we can also work on our classes and we can make it better for you, for your understanding and for your examination. Bye bye, take care. Thank you so much for being with us, and don't forget to just give a call on this number if you really want to get answered about any courses about study IQ. তুমি যে পরীক্ষায় দাও সে সম্পর্কে যে কোনো প্রশ্নের জন্য তুমি এখানে কন্ট্যাক্ট করতে পারো। বাই বাই, টেক কেয়ার, সি ইউ ভেরি সুন, বাই বাই।